Assalamu alaikum and good evening, everyone. I hope you're all doing well and excited for what's coming ahead. I'm Alif Mahmoud from Gradify, and today I'll be hosting this session. তো আমাদের অনেকেরই হচ্ছে স্বপ্ন মধ্যপ্রাচ্যে যাও। এখন কেউ যান ভালো পড়াশোনার খোঁজে, কেউ যান ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে, অথবা কেউ যান নতুন জীবন শুরু করতে। বাংলাদেশে অনেক শিক্ষার্থী এখন মধ্যপ্রাচ্যের দিকে আগ্রহী হচ্ছেন। আজকের সেশন তাদের জন্যই। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি তার জ্ঞান অভিজ্ঞতা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে আমাদের হায়ার স্টাডিজ ইন সৌদি আরবিয়া সম্বন্ধে ধারণা দেবেন। He is none other than Tamjid Hassan Himu Bhai, my beloved senior from my university. He is currently pursuing master's degree in material science and engineering from King Fahd University of Petroleum and Minerals. Assalamu alaikum bhai, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে স্বাগতম আজকের এই ওয়েবিনারে। ভাই, শুরুতেই জানতে চাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আহ, আপনি শুরুতে গ্র্যাডিফাই এর হচ্ছে সাধারণ যারা হচ্ছে আজকে জয়েন করছে তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, গ্র্যাডিফাই তো মূলত জার্নিটা শুরু হয়েছে কিছুদিন আগেই। আমি যতটুকু দেখছি, আহ 2-3টা হয়তো সেমিনার হয়েছে, প্লাস বিভিন্ন কেরিয়ার ডেভেলপমেন্ট মূলক যে সকল কাজ বা আমাদের হায়ার স্টাডির জন্য যে সকল প্রোগ্রাম গুলো পার্সু করা দরকার সেগুলো নিয়েই গ্র্যাডিফাই কাজ করতেছে। তো এটার জন্য গ্র্যাডিফাই কে সাধুবাদ জানাই। এই ধরনের প্ল্যাটফর্ম গুলো খুবই দরকারি, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ জন্য যেতে চায় তারা অধিকাংশ বিষয়গুলোই জানে না, যেটা আমি প্রথমে ফেস করে আসছি। আমাকে বিভিন্ন ভাইদেরকে নক দিয়ে 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 এত দূর আসতে হয়েছে। তো এ ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য গ্র্যাডিফাই কে অসংখ্য ধন্যবাদ, যেটা মূলত চুয়েট এবং শুধুমাত্র চুয়েট নয়, যারা এই হায়ার স্টাডি করতে চায় তাদের জন্য হেল্পফুল হবে। তো আজকে যারা এখন দেখছি মোটামুটি 48 জনের মতো আছে, তো সবাইকে স্বাগতম। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, যতটুকু জ্ঞান আমি 6 মাস 1 বছরে এই জার্নিতে অ্যাকোয়ার করছি, আমি সবার সাথে এটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই, একদম তাই। তো ভাই, আমরা আর সময় নষ্ট না করে হচ্ছে যে আমাদের আজকের সেশনটা শুরু করছি। ভাই প্লিজ, ভাই শুরু করেন, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সবার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। তোমাদের নিজেদের জন্য, আপনাদের নিজেদের জন্যই এই সেশনটা করা। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিয়েই শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আমি তামজিদ হোসেন। আমি আমার গ্রাজুয়েশন করেছি, বিএসসি করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চুয়েট থেকে। আমি 2017 17 ব্যাচ, যেটা আমরা চুয়েটে সাধারণত বলে থাকি। পরবর্তীতে আমি 1 বছরের মতো একটা প্রাইভেট কোম্পানি রিমার্ক এইচবি লিমিটেড এর প্রিন্সিপাল অফিসার হিসেবে ছিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এরপরে আমি বর্তমানে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস এর ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাস্টার্সে অধ্যয়নরত আছি। হোস্ট, আপনাকে একটু জানিয়ে দিতে চাই, যদি আমার কথা বা নেটে কোনো প্রবলেম হয় বা কথা শোনা না যায়, আমাকে কাইন্ডলি একটু রিমাইন্ডার দিয়ে দিবেন। ভাই, আপনার কথা আচ্ছা, একদম তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথমত, সৌদি আরবে হায়ার স্টাডিজের যে ব্যাপারটা, এটা গত 5 বছর আগেও এত ইম্প্যাক্টফুল ছিল না, যেটা এখন শোনা যাচ্ছে সবার মুখে মুখেই। সৌদি আরবের হায়ার স্টাডিজ নিয়ে আলোচনা চলতেছে, সবাই চাইতেছে। এ ব্যাপারটা হচ্ছে সৌদি আরবের ভিশন 2030। এই ভিশনের মধ্যে আছে যে সৌদি আরবের শিক্ষা ক্ষেত্রটা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে তুলে ধরতে চায় তারা। এই জন্য এখন তারা হায়ার স্টাডিকে অনেক বেশি প্রমোট করতেছে, তারা অনেক বেশি ফান্ডিং দিতেছে। তো আমার স্ক্রিনে তোমরা আপনারা একটা এ বছরে 2026-এর যে কিউএস র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এর যে সৌদি আরবের ইউনিভার্সিটিজ গুলো আছে সেইগুলো লিস্ট দেওয়া আছে। তো সর্বপ্রথম যেটা আছে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম মিনারেল, যেটাতে আমি আছি। এটা প্রায় এখন 67 নাম্বার ওয়ার্ল্ড র্যাঙ্কিং। এরপরে কিং সাউথ ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এগুলো মোটামুটি ভালো র্যাঙ্কিং এর মধ্যে আছে। কিন্তু সৌদি আরবে হায়ার স্টাডিজ এর জন্য কেউ যদি যেতে চায়, কিং ফাহাদ ছাড়া আসলে অন্যান্য গুলাতে আহ তুলনামূলক সুবিধা
প্লাস রেপুটেশন প্লাস সবকিছুই তুলনামূলক একটু কম। তো এই জন্য সাধারণত সবাই কেউ যদি সৌদিতে হায়ার স্টাডিতে যেতে চায় তাহলে তারা মূলত কিং ফাহাদকেই প্রায়োরিটাইজ করে। এবং আমার যতটুকু ধারণা, আমার কিং ফাহাদ নিয়েই বেশি ধারণা থাকার কারণে আমি এটা নিয়েই কথা বলবো আজকে। এবং আরেকটা ইউনিভার্সিটির নাম এখানে পাশে দেখতেছো যেটা এই লিস্টে নাই, সেটা হচ্ছে কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটি এখানে র্যাঙ্কিং এ না থাকার কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম নাই। এই ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম আছে। আমার যতটুকু জানা আছে এই ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত বাংলাদেশে একসেপ্টেন্স রেটস নেই বললেই চলে। আমার শোনা মতে গত বছর একজন বাঙালি এখানে একসেপ্ট হয়েছে। তো এটাতে বাংলাদেশিদের জন্য একসেপ্টেন্স পাওয়া খুবই টাফ। সাধারণত এখানে ইন্ডিয়ান এবং পাকিস্তানদের সংখ্যাটাই বেশি খুবই, এবং অনেকটা সিন্ডিকেটের মতো কাজ করে। বাট কেউ যদি কাউস যেটাকে বলা হয় এটাতে যদি কেউ অ্যাপ্লাই করতে চাই, মোস্ট ওয়েলকাম। কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন যে কে কোথায় হবে। তোমার যদি ক্যাপাবিলিটিস থাকে তাহলে তুমি অবশ্যই পাবা। বাট ওটাতে একসেপ্টেন্স এখন পর্যন্ত খুবই কম। ওটাতে সাধারণত বাংলাদেশিরা, আমি শুনছি যে রুয়েটের একজন নাকি এটাতে গত বছর ওটাতে অ্যাডমিশন পাইছে, বাট এর পরে আমি আর কোনো, বাইরে আগেও আমি কখনো শুনি নাই যে কোনো বাংলাদেশি কাউস্টে আছে। তো অনেক জুনিয়র আমাকে বলছিল কাউস্টের ব্যাপারে। তো কাউস্টের মাস্টার্স এবং পিএইচডি দুটাতেই ফান্ডিং প্লাস ফ্যাসিলিটিস মোটামুটি কিং ফাহাদের মতোই। তো কিং ফাহাদ থেকে যে আইডিয়াটা পাবো ওটাতেই কাউস্টে হয়ে যাবে আশা করি। তো বাইরে হায়ার স্টাডিজের জন্য বা সৌদি আরবে হায়ার স্টাডির জন্য প্রথমে যে জিনিসটা যে কোনো একটা স্টুডেন্টকে ডিসাইড করতে হবে সেটা আমি সৌদি আরব যাব নাকি ইউএস অথবা ইউরোপ যাব। এটা প্রথমে ফার্স্ট ডিসাইড করতে হবে। কারণ একজন সাধারণ স্টুডেন্ট পরিবেশ সম্বন্ধে বা ওয়ার্ক এনভায়রনমেন্ট বলো, পড়াশোনা বলো, রেপুটেশন সবকিছু নিয়ে মোটামুটি জানে যে সৌদি আরবে কেমন আছে, ইউএস বা ইউরোপে কেমন আছে। তো প্রথমে আগে তাকে ডিসাইড করতে হবে যে whether I will go to KSA or go to US or ইউরোপ। যদি কারো ইউএস আর ইউরোপের প্ল্যান থাকে পিএইচডি এর মূলত, তাহলে তার জন্য সৌদি আরব না। অথবা যদি কেউ মনে করে যে না আমি সৌদিতে পিএইচডিটা করব, এরপরে আমি পোস্ট ডক্টরেটের জন্য ইউরোপে যাব বা ইউএসএ যাব, ওকে দ্যাটস ফাইন, এটা অনেকেই করে, এটা করতে পারে। বাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডিসাইড whether you will go for KSA or you will go for US or ইউরোপ। সো যদি কেউ কেএসএ কে ডিসাইড করে তার জন্য বেস্ট এবং বলতে গেলে একটাই অপশন, সেটা হচ্ছে কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেলস। যেটা প্রথমে বলছি যে এই বছরের র্যাঙ্কিং এ কেএফইউপিএম 67তম হয়েছে। এখানে একটু ফ্লেক্সি বলা যায়, ভার্সিটি থেকে এটা পাবলিশ করছে যে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের থেকে একটু আগায় আছে। এখানে ছবিতে সবগুলাই দেখা যাচ্ছে। তো আমি আর একটু কিছু অ্যাড করি যে কিং ফাহাদ সম্বন্ধে, যে এটা টাইমস এডুকেশনের মতামতে মিডিল ইস্ট এবং আফ্রিকা মহাদেশ, মানে মূলত মিডিল ইস্ট এবং আফ্রিকা মহাদেশের মধ্যে র্যাঙ্কিং 1 নম্বরে। ইম্প্যাক্ট র্যাঙ্কিং প্লাস ওয়ার্ল্ড ওয়াইড যে ইউটিলিটি প্যাটেন্ট আছে, এই ইউটিলিটি প্যাটেন্টে ইউএস প্যাটেন্ট অনুযায়ী এটা 5 নম্বরে আছে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা খুবই ভালো। কিছুদিন আগে শুনছিলাম এটা আহ, সামনে 2-এ আসার কথা, এখনো হয়তো ওটা পাবলিশ হয় নাই। তো আপাতত বিগত বছরের র্যাঙ্কিং অনুযায়ী এটা এখনো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা ওয়ার্ল্ডের মধ্যে 5 নম্বরে আছে। এছাড়া দেখতে পাচ্ছ সিভিল 37, মেকানিক্যাল 54, কেমিক্যাল 48। তো মূলত all the top engineering departments are within 60 plus ranking in worldwide. তো সুযোগ সুবিধার মধ্যে যেগুলো আছে, যে বেনিফিটস গুলা, আগে আমি বেনিফিট গুলোর কথা বলি, তারপরে যে ড্রব্যাকস গুলো আছে বা কেমনে কি করতে হবে না করতে হবে এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম মিনারেলস যে বেনিফিট গুলা দেয়, সাধারণত এই বেনিফিট গুলা একটা স্টুডেন্টকে মোটিভেট করার জন্য যথেষ্ট যে সে কেন কেএফইউপিএম কে চুজ করবে। বেনিফিট গুলা সাধারণত অন্যান্য ওয়ার্ল্ডে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি যদি কম্পেয়ার করা যায় অ্যাজ পার এস বেনিফিটস, সো দে আর গিভিং দ্য বেস্ট। হয়তো স্টাইপেন্ডটা কোনো জায়গাতে বেশি কম হতে পারে, কিন্তু অল দ্য আদার ফ্যাসিলিটিস এন্ড অল দ্য আদার অপরচুনিটিস কিং ফাহাদ আর গিভিং দ্য বেস্ট। তো প্রথমত তো কোনো টিউশন ফি নেই।
দ্বিতীয়ত এরা মান্থলি গভর্নমেন্ট একটা স্টাইপেন্ড দেয়, প্লাস একটা অন ক্যাম্পাস ওয়ার্কের স্টাইপেন্ড দেয়। তো মান্থলি গভর্নমেন্ট যে স্টাইপেন্ডটা সেটা হচ্ছে 890 রিয়াল, এবং অন ক্যাম্পাস ওয়ার্ক অপরচুনিটি যেটা টিএ শিপ বা আর শিপ যদি কেউ পায়, তাহলে মাস্টার্স স্টুডেন্টের জন্য ইয়ারলি 25,000 অ্যান্ড পিএইচডি এর জন্য 50,000 পার ইয়ার। তো এটাকে যদি আমরা ডিভাইডেড করি, একটা স্টুডেন্ট সে যদি মাস্টার্স এর স্টুডেন্ট হয়, সে বছরে প্রতি মাসে সে 2500 রিয়াল করে পাবে। আর সে যদি পিএইচডি স্টুডেন্ট হয়, সে প্রতি মাসে 5,000 রিয়াল করে পাবে। সেটা তার গভর্নমেন্ট স্কলারশিপ এবং অন ক্যাম্পাস ওয়ার্ক অপরচুনিটি দুইটা মিলেই। একটা মাস্টার স্টুডেন্ট মান্থলি পাবে 2500 রিয়াল, পিএইচডি স্টুডেন্ট মান্থলি পাবে 5,000 রিয়াল। আর 2 মাস সে থাকবে ভ্যাকেশনে। সেই ভ্যাকেশনে সে ক্যাম্পাসেও থাকতে পারে, সে বাংলাদেশেও আসতে পারে। 2 মাস, বছরে 2 মাসের একটা ভ্যাকেশন দেয়, সামার ভ্যাকেশন। এই ভ্যাকেশনে সে যদি তার দেশে চলে যায়, তাহলে সে মান্থলি 750 রিয়াল করে পাবে। আর সে যদি ক্যাম্পাসে থাকে এবং যদি ক্যাম্পাসে সে টিএ আর জব ম্যানেজ করতে পারে, তাহলে সে 5,000 বা 2,500 করেই পাবে। সেটা সে 12 মাসই পাবে। আর অনেকের প্রশ্ন হতে পারে যে আমি পাবো কিনা এই অন ক্যাম্পাস জবটা ওখানে গেলে। সাধারণত এখন পর্যন্ত কিং ফাহাদে কেউ এই অন ক্যাম্পাস জব মিস করে নাই, এবং কেউ যদি মিসও করে থাকে সে তাও টাকা পাইছে। এরকমও হয়েছে যে সে 1 মাসে হয়তো প্রতি 1 সেমিস্টারে করে জব রিনিউ হয়তো, 1 সেমিস্টারে একজন টিএশিপ পায় নাই, কিন্তু সে ওই সেমিস্টারে টাকা পাইছে, এমনও হয়েছে। তো তার মানে আমরা বলতেই পারি যে স্টাইপেন্ড হিসেবে সে মান্থলি একটা মাস্টার স্টুডেন্ট 2500 রিয়াল পাবে এবং পিএইচডি স্টুডেন্ট 5,000 রিয়াল পাবে। এরপরে যদি আমরা অ্যাকোমোডেশনের কথা বলি, ফুললি ফার্নিশড এয়ার কন্ডিশন অন ক্যাম্পাস হাউজিং আছে। সবার জন্য সুযোগ সুবিধা, হলের ব্যবস্থা আছে, ডর্ম আছে, এক রুমে 2 জন করে থাকে, এয়ার কন্ডিশন, এবং টেবিল চেয়ার থেকে শুরু করে যা দরকার সবকিছুই তার মধ্যে আছে। সাবসিডাইজ মিল, সাধারণত সকাল দুপুর এবং রাতের খাবারের জন্য একটা স্টুডেন্ট ক্যান্টিন আছে। সেখানে হচ্ছে যে খুবই স্বল্প পরিমাণে, স্বল্প পরিমাণ বলতে গেলে প্রতি বেলা হচ্ছে যে আমাদের 5 রিয়াল করে দিতে হয়। দুপুরে 5 রিয়াল এবং রাতে 5 রিয়াল, সকালে 3 রিয়াল, এইরকম পরিমাণ। যেটা বাহিরে খাবার মূল্য অনেক বেশি, বাট এটা সাবসিডাইজ করে খুবই অল্প স্বল্প মূল্যে স্টুডেন্টকে দেয়। এয়ার টিকিট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই জিনিসটা খুবই লুক্রেটিভ। সেটা হচ্ছে যে এই যে আমি এখন কিন্তু বাংলাদেশে আছি 2 মাসের ছুটিতে, কিং ফাহাদ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বছরে একবার করে, যে 2 মাসের ভ্যাকেশন থাকে, দেশে যাওয়া এবং দেশে আসার এয়ার টিকিট তারা কেটে দেয়। এবং একজন স্টুডেন্ট যখন অ্যাডমিশন নিবে, অ্যাডমিশন নেওয়ার পরে প্রথম যখন যে সৌদি আরবে যাবে, এই যে যাওয়ার যে এয়ার টিকিট সে নিজের পকেট থেকে দিবে, কিন্তু ওখানে যাওয়ার পরে সে রিইম্বার্স করতে পারবে, এই টাকাটা সে তারা দিয়ে দিবে। এমনকি কোনো স্টুডেন্টের যে ভিসা করতে যে খরচটা হবে, সেই খরচটা ওখানে যাওয়ার পরে প্রথম মাসে দিয়ে দেবে। তার মানে একটা স্টুডেন্ট যদি কিং ফাহাদে একসেপ্ট হয়, তার ইনিশিয়ালি কিছু টাকা লাগবে, বাট আলটিমেটলি ওখানে যাওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে সে ওই টাকা সম্পূর্ণটাই পেয়ে যাবে। এবং তার ডিগ্রি শেষ করার পরেও দেশে ব্যাক করার জন্য যে বিমান ভাড়া সেটা পর্যন্ত দিয়ে দেবে। তাহলে সাধারণত আমরা বলতে পারি যে একটা স্টুডেন্টের কিং ফাহাদে পড়তে 1 টাকা তো খরচ হচ্ছেই না, বরঞ্চ তার মান্থলি যে স্টাইপেন্ডটা পাচ্ছে সেটা মোর দেন এ জব ইন বাংলাদেশ ফর এ ফ্রেশ গ্রাজুয়েট, আমরা বলতেই পারি। আচ্ছা, এরপরে যেটা বলছি, ফ্রি মেডিকেল থাকে। মেডিকেল এবং ডেন্টাল কেয়ারের জন্য 24/7 মেডিকেল সেন্টার আছে সেখানে। আহ, মোটামুটি ভালো, আমাদের অন্তত চুয়েট মেডিকেল সেন্টারের চাইতে ভালো ডাক্তার ওখানে আছে। তারপরে হচ্ছে যে যদি কেউ বাহিরে ইন্টারন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করতে চায়, তার জন্য আপ টু 10,000 রিয়াল পর্যন্ত একটা প্যাকেজ থাকে, যে সে চাইলে বাহিরে ইউরোপ হোক আমেরিকা হোক যে কোনো জায়গাতে যদি সে পার্টিসিপেট করতে চায় পার্টিসিপেট করতে পারবে। কোনো পিএইচডি স্টুডেন্ট যদি কোনো টিচারের সাথে কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করে এবং সেই প্রজেক্টটা যদি কোনো কোম্পানি ইন্ডাস্ট্রির হয় বা কোনো গভর্নমেন্ট প্রজেক্ট হয়, এবং তার সেটাতে যদি ফাইন্যান্সিয়াল পার্ট থাকে, সে তার সুপারভাইজারের সাথে এটা শেয়ার করতে পারে, সে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হইতেই পারে। এরপরে ভার্সিটিতে বিভিন্ন রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস আছে, টেক্সট বুক ফ্রি, লাইব্রেরিতে যে কোনো ধরনের বই উইদাউট এনি কস্ট নিতে পারবে।
অলমোস্ট এভরি স্পোর্টস ফ্যাসিলিটিস, ফুটবল টার্ফ, সুইমিং পুল এবং টপ নচ জিমনেশিয়াম আছে। রিসার্চ ফ্যাসিলিটিস মোটামুটি পুরো সৌদি আরবে সবচেয়ে বেস্ট রিসার্চ ফ্যাসিলিটিস আছে একটা কিং ফাহাদে আর একটা হচ্ছে কাউসে, যেটার কথা বলছিলেন কিম আব্দুল আজিজ। এই দুইটাতে শুধু সৌদি আরবের নয়, ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য টপ কিছু কিছু ল্যাব আছে, বিশেষ করে ব্যাটারি, হাইড্রোজেন প্রোডাকশন, ন্যানো টেকনোলজি, এগুলোর জন্য ওয়ার্ল্ড এর টপ ক্লাস যে সকল ল্যাব হওয়া উচিত সেই ধরনের ল্যাবই কিং ফাহাদ ইউনিভার্সিটিতে আছে। এরপর আরেকটা যেটা বেনিফিশিয়াল ব্যাপার, কেউ যদি ফ্যামিলি নিয়ে যেতে চায়, সাধারণত সৌদি আরবের ব্যাপারটা হচ্ছে কেউ যদি তার ফ্যামিলিকে, মনে করো আমি জব করতেছি সৌদিতে, আমি যদি আমার ফ্যামিলি নিয়ে আসতে চাই, তাকে আমার খরচে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সৌদিতে ইকামা নামে একটা ব্যাপার আছে, যেটা বাহিরের গ্রিন কার্ড বলতে পারো, সৌদিতে হচ্ছে যে সেটা তাদের রেসিডেন্সি কার্ড। সেটা সাধারণত যদি সে কিং ফাহাদের স্টুডেন্ট হয়, তাকে 1 বছরের জন্য কিং ফাহাদি দিবে এবং প্রতি বছর কিং ফাহাদি রিনিউ করাই দিবে। এই ইকামা কার্ডটা একজন যদি সে কোনো মানে গ্যারান্টির আন্ডারে না দেয়, সে যদি নিজে করতে যায়, তার মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। সেটা কিং ফাহাদ ইউনিভার্সিটি নিজেই করে দেবে। এখন তুমি যদি কোনো বাইরে জব করো এবং তোমার ফ্যামিলিকে নিয়ে আসতে চাও, ওই ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের ইকামা তোমাকে নিজের পকেট থেকে করতে হবে। কিন্তু তুমি যদি কিং ফাহাদের স্টুডেন্ট হও এবং তুমি ফ্যামিলি নিয়ে আসতে চাও, কিং ফাহাদ ইউনিভার্সিটি পুরো ফ্যামিলির ভিসা থেকে যতটুকু রেসিডেন্সির জন্য যা যা দরকার সেটা ভার্সিটি থেকেই করে দিতে। তো এটা একটা ভালো সুযোগ। এবং এই যে অপরচুনিটি গুলো যত কথা বলছি, প্রত্যেকটা মেল এবং ফিমেলের জন্যই ভ্যালিড। গার্লস দের জন্য সুযোগ সুবিধা আছে। বাংলাদেশি মোটামুটি 10+ গার্লস আছে আমাদের ওখানে, প্লাস পুরা ইউনিভার্সিটিতে প্রায় গার্লস এবং বয়েজ রেশিও করলে প্রায় 60-40 রেশিও হবে। তো সকল সুযোগ সুবিধা এখানে যা যা আছে, মেয়েদের জন্য সেম সুযোগ সুবিধা আছে। তাদের আলাদা ডর্ম, তাদের আলাদা এবং সবকিছু আলাদা। ওখানে যেহেতু এটা একটি ইসলামিক কান্ট্রি, তো মূলত ওরা এই জিনিসটা মেনটেন করে যে মেয়েদের এবং ছেলেদেরকে যতটুকু আলাদা রাখা যায়। কোনো ক্লাসে যদি 10 জনের বেশি মেয়ে থাকে, তাহলে ও মেয়েদের আর ছেলেদের আলাদা ক্লাস হয়। আর যদি কোনো ক্লাসে মেয়েদের সংখ্যা কিছু কম থাকে, তখন তার আলাদা করে না, কম্বাইন্ডলি ক্লাস নেই। তো এই দিক থেকে ইসলামিক কালচারের দিক থেকে একটা সুবিধা পাওয়া যায়। তো এই হলো আমার মোটামুটি কিংস ফাহাদ ইউনিভার্সিটির বেনিফিটস গুলা। এবং আরেকটা যে ভালো বেনিফিট, সেটা হচ্ছে এখানে প্রায় আমরা এখন আছি প্রায় 100 জন বাংলাদেশি আছি। এই যে সামনে ফলে প্রায় আমি যতটুকু শুনছি প্রায় 50 জনের মতো অফার পেয়েছে। তো প্রায় সামনে সেমিস্টারে আমরা প্রায় 150 জনের মতো হয়ে যাব। এর মধ্যে আমরা চুয়েটিয়ান আছি 11 জন। তার মধ্যে আমরা চুয়েট 17 ব্যাচ থেকে আছি প্রায় 7 জনের মতো। আচ্ছা, তো সৌদি আরবে হায়ার স্টাডিজের আর একটা বেস্ট যে সুবিধা, সেটা হচ্ছে হজ ওমরা। সেটা তুমি যেখানেই করো না কেন, তুমি মদিনা ইউনিভার্সিটিতে যাও, তুমি কিংস সৌদে করো, তুমি কিংস ফাহাদে করো, যেখানে যাও সৌদি আরবে হায়ার স্টাডিজের বেস্ট অপরচুনিটি হচ্ছে ওমরা করা, হজ করা এবং রমজানে 10 দিন ইতিকাফ হারামে অথবা মসজিদুল নববীতে, যেখানেই তুমি রেজিস্ট্রেশন করবা, তুমি যেখানে সুযোগ পাবা। তো এই অপরচুনিটিটা ওয়ার্ল্ডের কোথাও পাওয়া যাবে না। কেউ যদি একটু মোটিভেটেড থাকে, তাকে এই অপরচুনিটিটা, একজন মুসলিম, এখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে, আমি মুসলিমদের কথা বলতেছি, যে একজন মুসলিমকে বেস্ট মোটিভেট করে এই জিনিসগুলা। সাধারণত একজন মানুষ চিন্তা করে কি, আমি আজীবন টাকা পয়সা জমাবো, জমাই আহ জীবনের শেষে একবার হজ করতে যাব বা একবার উমরা করতে যাব। তো সৌদির যে কোনো ইউনিভার্সিটিতে পড়লে এটা একটা সুবিধা, তুমি ছুটি পাইলেই, যদি 3 দিন বা 4 দিনের ছুটি পাও, যে কোনো দিন তুমি যাই উমরা করে আসতে পারো। রমজানের মধ্যে ইতিকাফে বসতে পারবে মসজিদুল হারামে অথবা মসজিদুল নববীতে। এবং তুমি যদি চাও তাহলে ওখানে বছরে যে হজ হয়, হজও করতে পারো। এবারও আমাদের মোটামুটি 3 শহর থেকে অনেক কয়জন হজ করছে, বাংলাদেশিরা অনেকে হজ করছে। তো আমাদের যে কিংস ফাহাদ ইউনিভার্সিটি, এখান থেকে মক্কা প্রায় 1500 কিলো দূরে। এই জার্নিটা একটু টায়ার্ডিং, 20 ঘন্টার মতো জার্নি করা লাগে এখানে যাওয়ার জন্য। বাট একটা উমরা করতে তোমার খরচ হয় বাংলাদেশি টাকায় 10,000 টাকা। আর হজের জন্য হজটা একটু কস্টলি, বাংলাদেশ থেকে যদি কারো হজ করতে 8 থেকে 9 লাখ টাকা লাগে, ওখান থেকে হজ করতে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা লাগে। হজের ব্যাপারটা একটু আলাদা। বাট উমরা করা, এটা যে কোনো সময় যে কোনো এজেন্সির সাথে যাওয়া যায়।
প্রথমে যারা নতুন স্টুডেন্টরা আসে তারা মূলত আহ যেহেতু সবাই এক্সাইটেড থাকে, আমি এখানে যেহেতু আসছি উমরা করতে যাব, তো ভার্সিটি থেকেই ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ওরাই বাস অর্গানাইজ করে দেয়, মোটামুটি 100-150 জন বা 50-60 জন একসাথে উমরা করতে যায় শুরুতেই। তো এই ফ্যাসিলিটিসটা বা এই সুযোগটা আসলে অন্য কোথাও এটা পাওয়া পসিবল না। তো এটা একটা বড় মোটিভেশন ছিল আমার জন্য এবং আমার মতো আরো অনেকের জন্য যে সৌদি আরবে হায়ার স্টাডিজের জন্য যাওয়া। এখন সুবিধা তো অনেক হলো, তো কিছু কিছু ড্রব্যাকস যেটা আমার মানে আমি তো ওখানে মাত্র এক সেমিস্টার ছিলাম, তো ওর মধ্যে যে ড্রব্যাকস গুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি এখানে তুলছি। এরপরে হয়তো আরো কিছু ড্রব্যাকস থাকবে যেগুলো হয়তো আমার মাথায় আসে নাই এই মুহূর্তে। প্রথমত হচ্ছে এরা কোনো পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না, শুধুমাত্র সৌদি কেন মিডিল ইস্টের কোনো দেশই পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না। একদম দেয় না এটা বলা একদমই ভুল, দিবে। একদম তুমি যদি কোনো এলিট পার্সন হও তাহলে দিবে। তোমার যদি অনেক বেশি প্যাটেন্ট থাকে, অনেক বেশি রিসার্চ থাকে, অনেক বেশি তো মানে আপনি যদি সৌদিকে অনেক বেশি কিছু ইনপুট আউটপুট দিয়ে থাকেন, তাহলে তারা এলিট পার্সন হিসেবে আপনাকে রেসিডেন্সি দিবে। এছাড়া সাধারণ মানুষে বা সাধারণ কোনো যারা বাইরে থেকে আসে তাদেরকে এরা পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না। দ্বিতীয়ত অনেকের মুখে শোনা যায় যে এখানে নাকি পিএইচডি স্টুডেন্টদেরকে ডর্ম দেয়, ফ্যামিলি ডর্ম, যারা ফ্যামিলি নিয়ে যায়। তো এই জিনিসটা এখন নাই, হয়তো আগে ছিল, আমার এটা জানা নাই, বাট এখন কোনো ফ্যামিলি ডর্ম দেওয়া হয় না। যারা পিএইচডি তারা মোস্টলি বাংলাদেশ থেকে যারা গেছে সবাই পরিবার নিয়ে যায়, পরিবার নিয়ে গিয়ে বাইরে থাকে, বাইরে থেকে যাওয়া আসা করে। আর যারা একটা পিএইচডি স্টুডেন্টের জন্য যে 5,000 রিয়াল পায় সেটা একটা ফ্যামিলি চালানোর জন্য মোর দেন ইনাফ। মোর দেন ইনাফ, মোটামুটি 2,500-3,000-এর মধ্যে যে কোনো দুইজনের ফ্যামিলি চলা পসিবল। আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে 5,000-এর মধ্যে মোর দেন ইনাফ। আর মাস্টার্স স্টুডেন্টের জন্য একটু টাফটা ভালোই টাফ, বাট অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে গেছে, যারা মাস্টার্স 2,500 রিয়াল দিয়েই তারা ওখানে থাকতেছে, বাট একটু টাফ। আর সাধারণত এই সময় যে স্টুডেন্টদের যখন আমরা ওখানে পড়াশোনা করতেছি এই সময় কোনো জব পারমিট নাই, কোনো ওয়ার্ক পারমিট নাই। বাইরে ওয়ার্ক পারমিট নাই বলতে ওয়ার্ক করার সুযোগও নাই, কারণ ওখানকার পড়াশোনার সিস্টেমটা সৌদি, সেটা কিং ফাহাদ হোক, কাউস্ট হোক আর যেটাই হোক, বাংলাদেশ থেকে একটু আলাদা হওয়ার কারণে স্টুডেন্ট তুমি আসলে চাইলেও আহ পাশাপাশি পড়াশোনার পাশাপাশি বাইরে গিয়ে জব করার অপরচুনিটি আসলে পাবে না এবং এটা দিবেও না। এবং কাউকে যদি পাই এরকম যে কেউ ইলিগালি জব করছে তাহলে তার স্কলারশিপ ক্যান্সেল করে দিবে। লাস্ট যেটা সেটা অনেকেই বলে যে আফটার গ্রাজুয়েশন কি হবে, আফটার গ্রাজুয়েশন আমি কি জব পাবো সৌদিতে, সৌদিতে যদি আমি জব পাই তাহলে আমাকে আর কিছু করতে হবে কিনা। প্রথমত ইউরোপ আমেরিকাতে গ্রাজুয়েশনের পরে জব পাওয়া যতটা সহজ, সৌদিতে জব পাওয়া এতটা সহজ না। এত সহজ না হওয়ার কারণ কি, সৌদি আরবের মেইন প্রায়োরিটি হচ্ছে সৌদি সিটিজেন। তুমি একটা পোস্ট আছে, আপনি মনে করেন যে ভার্সিটি গ্রাজুয়েট, একজন সৌদি নাগরিক ভার্সিটি গ্রাজুয়েট, পোস্ট আছে একটা, উইদাউট এনি হেজিটেশন, এনি এক্সকিউজ, সে সৌদি যে সিটিজেন তাকে হায়ার করবে। এই কারণে সৌদিতে জব পাওয়া খুবই চ্যালেঞ্জিং। প্লাস বাহিরের দেশগুলোতে জব অপরচুনিটি বেশি, অনেক ইন্ডাস্ট্রি থাকে, অনেক কোম্পানি থাকে, অনেক কিছু থাকে। সেই হিসেবে তো সৌদিতে সাধারণত ম্যাক্সিমাম জিনিসই বাইরে থেকে আসে। তাদের দেশে ইন্ডাস্ট্রি বলতে আছে তেলের কোম্পানি, পানির কোম্পানি আর কিছু ডেইরি ফার্ম আর একদম বেসিক নিড যে ধরনের বস্তু। এছাড়া সাধারণত ওখানে কোনো বড় ধরনের ইন্ডাস্ট্রি বা কোম্পানি নাই। এই কারণে জব অপরচুনিটিটা একটু বেশি কম না, একটু কম। বাট কেউ যদি জব ম্যানেজ করতে তাহলে কি করতে হবে, গ্রাজুয়েশনের পরে, গ্রাজুয়েশনের পরে যদি কেউ জব ম্যানেজ করে ইন্টারভিউ দিয়ে কোথাও বা ভার্সিটিতে পোস্ট ডক্টরের জন্য বা কোনো কাছে জব ম্যানেজ করে, তাহলে তার তো ভিসাতে জব ওয়ার্ক পারমিট নাই, তাকে দেশে আসতে হবে, দেশে এসে আবার ওয়ার্ক পারমিটের ভিসা নিতে হবে, নিয়ে আবার দেশে গিয়ে জব করতে হবে। এটাই হচ্ছে নিয়ম ওখানে। এবং যতদিন তার জব থাকবে ততদিন সে ওখানে জব করবে, তার জব শেষ, তার ওখানকার থাকার পারমিশন শেষ, তাকে দেশে চলে আসতে হবে। সৌদি আরবে কোনো পার্মানেন্ট থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার হচ্ছে যে কিং ফাহাদের আমি যে রিকোয়ারমেন্ট গুলো আছে, কারণ
এই যে আমি যে কথা বলতেছি অলরেডি কিন্তু কিং ফাহাদের সামনের জানুয়ারি থেকে যেটা ক্লাস শুরু হবে, স্প্রিং যেটা, সেটার সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে। এটার ডেডলাইন হচ্ছে জুলাইয়ের 31 তারিখ। তো এটার অ্যাপ্লিকেশন কোনো ফি নাই, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে উইদাউট এনি ফি। কোনো সুপারভাইজারকে কোনো ইমেল করার প্রয়োজন হয় না। তো যে যে রিকোয়ারমেন্ট গুলো একদমই লাগবে সেটা হচ্ছে সিজিপিএ মিনিমাম 3 হওয়া লাগবে। ইংলিশ প্রফিসিয়েন্সিতে আইএলটিএস স্কোর মাস্টার্স এর জন্য 6 এবং পিএইচডি এর জন্য 6.5, অথবা টোফেল স্কোর মাস্টার্স এর জন্য 70, পিএইচডি এর জন্য 80, এবং এরা ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে। পাবলিকেশন বা জিআরই এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এটা খুবই হাইলি ভ্যালুড হয়, কারণ এটা তো সবাই জানো যে দুইটা অ্যাপ্লিকেশন আসছে, একজনের জিআরই এবং পাবলিকেশন আছে, একজনের জাস্ট আইএলটিএস আছে এবং সিজিপি আছে। দুইজনেরই সিজিপিএ ভালো, তাহলে হু উইল বি সিলেক্টেড? অবভিয়াসলি যার জিআরই এবং পাবলিকেশন আছে সেই সিলেক্ট হবে। তো কারো যদি এটা থাকে, অনেকে বাইরে যাওয়ার জন্য, আমেরিকাতে যাওয়ার জন্য অনেকে জিআরই দিয়ে থাকে, তো অবশ্যই এটা সাবমিট করবা। পাবলিকেশন তো মাস্ট, কারণ আলটিমেটলি মাস্টার্স এবং পিএইচডি পড়াশোনাই হচ্ছে রিসার্চ বেস। তো পাবলিকেশন, শুধুমাত্র পাবলিকেশনের জোরেও অ্যাডমিশন পাওয়া পসিবল সিজিপিএ কম থাকলেও। তো পাবলিকেশন থাকলে অবশ্যই পাবলিকেশন সাবমিশন করবেন। আর যে ডকুমেন্ট গুলো লাগবে এই অ্যাপ্লিকেশনের জন্য, মিনিমাম 1 বছরের ভ্যালিড পাসপোর্ট লাগবে একটা, বিএসসি এমএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে। যদি ডাইরেক্ট পিএইচডি তে অ্যাপ্লাই করা হয় তাহলে এমএসসি সার্টিফিকেটের দরকার নেই, সরাসরি বিএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট দিয়েই হয়ে যাবে। একাডেমিক সিভি লাগবে, এসওপি, এলওআর, এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের স্কোর, আইএলটিএস বা টফেল যেটাই হোক সেটা জমা দিতে হবে। তো এই সেমিস্টার, গত সেমিস্টারের আগ সেমিস্টার পর্যন্ত ছিল যে কেউ যদি আইএলটিএস বা টফেল পরেও দেয় ওখানে যাওয়ার পরে, তারা একসেপ্ট করতো। কিন্তু এখন থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে আইএলটিএস টফেল এর সাথেই দিতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে কেউ যদি না দেয় তাহলে তারটা রিজেক্ট হয়ে যাবে। আহ, গত এবার যারা যাইতেছে আর কি, গত অ্যাপ্লিকেশনে অনেকে আইএলটিএস স্কোর দিছিল না, তাদেরকে রিজেক্ট করে দিয়েছে। তো আইএলটিএস টফেলের স্কোরটা দেওয়াই লাগবে। তো এই কয়টাই হচ্ছে যে রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাপ্লাইং। 31 জুলাই হচ্ছে যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। তো কারো যদি ইচ্ছা হয় এখানে অ্যাপ্লাই করার, অবশ্যই এই জিনিসগুলো রেডি করে যে কোনো সময় অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন খুবই ইজি, পোর্টালে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে যেগুলো যেগুলো চাইবে এগুলা দিয়ে দিলেই সাবমিট করলে হয়ে যাবে। সাধারণত 2টা এলওআর লাগে। তো এখানকার এলওআর তো এলওআর সিস্টেম তো জানাই আছে যে যে কোনো দুজন টিচারের মেইল ওখানে দিলে ওরা স্যারদেরকে মেইল করে, পরে স্যাররা তাদের ডকুমেন্ট ওখানে পাঠিয়ে দেয় এলওআর এর। আচ্ছা, এরপরে তো এই গেল মোটামুটি কিং ফাহাদ নিয়ে। আর আমার জার্নিটা যদি আমি ছোট্ট করে একটু শেয়ার করি, আর যারা যারা আমার সিনিয়র যারা আছেন, যারা আমার বন্ধু এবং জুনিয়র আছে, যারা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাদের জন্য কিছু সাজেশন থাকবে। তো আমার জার্নিটা, প্রথমে আমি সরকারি জবের জন্য খুবই একটু ইচ্ছা ছিল। পরে দেখলাম যে না, বাংলা ইংলিশ তো আমাকে হচ্ছে না আমার দিয়ে। এরপরে প্রাইভেট জবে ঢুকলাম। প্রাইভেট জবে ঢুকেও দেখি যে এই মারামারি কাদা ছোড়াছুড়ি তো হচ্ছে না। পরে কিছু ভাইরা আমার সাজেশন দিল যে তোর তো একটু টুকটাক সিজিপিএ যা আছে, এই দিয়ে তো বাইরে ট্রাই করতে পারো। পরে বললাম যে আচ্ছা ভাই, তাহলে দেখি আইএলটিএস মাইএলটিএস এর জন্য তাহলে পড়াশোনা শুরু করি। পরে আমার ফ্রেন্ড শাদাব, অনেকেই চিনবে, মেকানিক্যাল এ সেকশনের সিআর ছিল। ও আমাকে হচ্ছে যে, এটা এটা হচ্ছে 2024-এর কথা, ও আমাকে যখন সার্কুলার দিল, লিঙ্ক দিল যে দোস্ত তুই এটা অ্যাপ্লাই কর, তোর যা আছে তাই দিয়ে অ্যাপ্লাই কর, পরে দেখা যাবে। আমি বলছি আমার তো আইএলটিএস নাই, তখন আইএলটিএস ছাড়াও তারা নিচ্ছে। তো ঠিক আছে, অ্যাপ্লাই করি যা যা আছে। তো আমি কখনো এসওপি লেখি নাই, কখনো এলওআর লেখি নাই, কিচ্ছু লেখি নাই, এজন্য আমি অন্তত এসওপি আর এলওআর নিয়ে তোমাদেরকে আমি সাজেশন দিতে পারবো না। আর এগুলো নিয়ে আরো অনেক সিনিয়র ভাইরা অনেক ধরনের সাজেশন দিছে, এগুলো কেমনে লিখতে হয় কি লিখতে হয়। তো আমি মোটামুটি 4-5 জন ফ্রেন্ডের কাছ থেকে এসওপি কালেক্ট করে, এলওআর কালেক্ট করে আমি আমার মতো একটা বানাইছি, বানাই সাবমিট করছিলাম। পরে সাবমিট করার পরে এদের সিস্টেমটা একটু বলি। যখন সবাই সাবমিট করবে, সাবমিট করার মোটামুটি 2 থেকে 3 মাস পরে প্রত্যেকের অ্যাপ্লিকেশন তারা দেখবে, মাস্ট, যারা যারা অ্যাপ্লাই করবে।
প্রত্যেকের অ্যাপ্লিকেশন ইভ্যালুয়েট হবে। ইভ্যালুয়েট হওয়ার পরে যারা যারা ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হবে তাদেরকে মেইল করবে যে ইউ আর সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ, অ্যান্ড তোমাকে আপনাদেরকে ডেট দিয়ে দিবে যে কবে ইন্টারভিউ হবে। তো এরপরে তারা অনলাইন একটা ইন্টারভিউ নিবে। অনলাইন ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনাকে ক্যাপাবল মনে হয় তারপরে তারা বলে দেবে যে ইউ আর একসেপ্টেড ফর পিএইচডি আর মাস্টার্স, যেটাই হয় আর কি। তো আমি তো আইএলটিএস ছাড়াই দিয়ে দিছিলাম। পরে কিছুদিন, মোটামুটি 3 মাস পরে দেখি যে তারা বলে দিছে যে তোমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দাও। পরে ইন্টারভিউ দিলাম, এরপরে তো একসেপ্ট হয়ে গেছে। আমার কোনো পেপার ছিল না ওই সময়, আমার এখনো কোনো পেপার নাই, যদিও কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আর আইএলটিএস তখন দিছিলাম না, কিন্তু আমি তো জানি যে ওখানে গেলে আইএলটিএস দেওয়া লাগবে, পরবর্তীতে আমি আইএলটিএস দিয়ে দিয়েছি। তো যারা এখন ক্যাম্পাসে আছে, যারা পড়াশোনা করতেছে, তাদের জন্য সাজেশন হচ্ছে আহ, যদি সৌদিতে আসতে চাও তাদের জন্য সিজিপিএটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি পেপার না থাকে, যদি জিআরই না থাকে, তাহলে সিজিপিএটা খুবই ইম্পর্টেন্ট। এবং শুধু এখানে না, সিজিপিএ যে কোনো জায়গায় ইম্পর্টেন্ট। যারা যারা বলে আসছে সিনিয়ররা সবসময় সিজিপিএ ডাজন্ট ম্যাটার, তার সিজিপিএ নাই, এই জন্য বলছে সিজিপিএ ডাজন্ট ম্যাটার। তো এই জন্য সিজিপিএ নিয়ে সবাই পড়াশোনা করতে হবে, বেশি বেশি করে সিজিপিএ লাগবে। একটা ভালো সিভি করা খুবই দরকার। যে ইভ্যালুয়েট করবে তার চোখ যেন তোমার যে স্কিল গুলো আছে সেটাতে পড়ে, বা আপনার যে স্কিল গুলো আছে সেটাতে পড়ে, এই জন্য একটু সিভি করা দরকার। এসওপি এবং এলওআর নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে চাই না, কারণ এগুলা আপনারা অনেকদিন ধরে শুনে আসছেন এবং আমার সাথে অনেক এক্সপিরিয়েন্স মানুষ আছে। যেহেতু আমি এত এলওআর বা এসওপি আমি করি নাই, আমি একটাই এসওপি লিখছি, এই জন্য এটা নিয়ে আমি বলবো না। আইএলটিএস বা টোফেল নিয়ে বলতে চাই যে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, চুয়েটের একটা স্টুডেন্ট যদি 1 মাস আইএলটিএস এর জন্য পড়াশোনা করে, সে এমনিতেই 6.5 থেকে 7 মিনিমাম পাবে। এটা মোটামুটি আমি সবার পক্ষ থেকে গ্যারান্টি দিতে পারি যে একটা চুয়েটিয়ান সে যদি 1 মাস থেকে 1.5 মাস আইএলটিএস বা টোফেলের জন্য প্রিপারেশন নেয়, তার সে পাবে। কারণ এটা আহামরি এমন কিছুই না, তাকে জাস্ট 1 মাস থেকে 1.5 মাস প্র্যাকটিস করলে সে আইএলটিএস বা টোফেলে 6.5 থেকে 7 পাবে মিনিমাম। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, জাস্ট আইএলটিএস এর যে বইগুলো আছে সেই বইগুলো পড়লে আর প্র্যাকটিস করলে ইনাফ। কারণ একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মোর দেন ক্যাপাবল টু গেট 7। কারণ আমি যতজনের সাথে কথা বলছি, যত ফ্রেন্ড যাও, সবাই 7, 7.5, 8। তো যারা জুনিয়র আছো এবং যারা সিনিয়র এখনো আইএলটিএস দেন নাই, দিস ইজ নাথিং। অনলি 2 মান্থ, ম্যাক্সিমাম 2 মান্থ প্রিপারেশন, or 1 month or 20 days can be enough for getting 7 or 7.5 for a engineering student। এটা একদম ইজি। আর জুনিয়র সিনিয়র যেই হোক, পাবলিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি যা দেখছি আসলে মাস্টার্স বলেন, পিএইচডি বলেন, সব জায়গায় আসলে রিসার্চ বেস। তো তো কারো যদি পাবলিকেশন থাকে সেটা অবশ্যই প্লাস পয়েন্ট। কেউ যদি চিন্তা করে থাকো, যারা জুনিয়র আছো, যে আমার থিসিসটা কোনোভাবে পাবলিশ করা যায় কিনা, অবশ্যই ট্রাই করো কোনোভাবে যেন এটা পাবলিশ করা যায়, যে কোনো জার্নালে, যে কোনো কনফারেন্সে। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা আরো বেশি, যারা থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে এমন কেউ থাকে, তারাও এখন থেকে পেপারে কাজ, কারণ তো রিভিউ পেপারে কাজ করতে পারো। এখন তো রিভিউ পেপার লেখা ইজি, যে কোনো স্যারের সাথে কথা বলে রিভিউ পেপারে কাজ করতে পারো। আর পাবলিকেশন যাদের আছে তারা অবশ্যই ইয়াতে দিবেন, অ্যাপ্লিকেশনে। আর অ্যাপ্লিকেশনে আরেকটা জায়গা আছে, যেখানে আপনার কোনো যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এইগুলা শেয়ার করা যায়। তো কারো যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট থাকে, তো আপনারা চাইলে ওখানে শেয়ার করে দিতে পারেন। আমি যেমন দিয়েছিলাম, আমি হল ম্যানেজারের সার্টিফিকেট দিছিলাম, স্পোর্টস ক্লাবের সার্টিফিকেট দিছিলাম, ক্যারাম খেলার সার্টিফিকেট। আমার কাছে যেহেতু আমার কাছে অন্য কিছুই ছিল না তখন, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। তো অবশ্যই একটা এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট যদি কারো কাছে থাকে, তো ইট মেক্স এ পার্সন ডিফারেন্ট দেন আদার, বিকজ সে বিভিন্ন কাজের সাথে এঙ্গেজ ছিল, তার মানে সে অন্তত আরেকজনের থেকে একটু বেটার কমিউনিকেশনের ক্ষেত্রে। তো চাইলে এগুলা অ্যাড করতে পারেন অ্যাপ্লিকেশনে। তো আচ্ছা, এখন এতক্ষণ আপনারা সবাই শুনছেন, সবার কাছে মনে হয়েছে যে না, কিং ফাহাদে তো পড়াশোনা করাই যায়, এটা তো ভালো, বেনিফিটস, অনেক বেনিফিট, বাইরের অন্য কোনো ইউনিভার্সিটি এত বেনিফিট দিবে না। এই ব্যাড নিউজটা আমি প্রথমে দিই নাই, কারণ প্রথমে যদি দিতাম তাহলে হয়তো অনেকেই ইন্টারেস্ট হারাই ফেলতো। এই ব্যাড নিউজটা হচ্ছে
মানে গত সেমিস্টার থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মাস্টার্স প্রোগ্রাম তারা অফ করে দিছে। গত সেমিস্টার আমরাই হচ্ছে কিং ফাহাদের লাস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা মাস্টার্স প্রোগ্রামে আসি। এরপরে আর এখন তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মাস্টার্স প্রোগ্রাম রাখে নাই, শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রাম রাখছে তাদের সৌদির জন্য, যারা সৌদি রেসিডেন্ট আছে তারা শুধু মাস্টার্স করতে পারবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আপাতত মাস্টার্স করতে পারবে না। আপাতত বলতেছি কারণ যে কোনো টাইমে এদের মোটিভেশন চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ 2 দিন পরে বা 5 দিন বা 2-3 সেমিস্টার 5 সেমিস্টার পরে যদি মনে হয় যে না, আমরা আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মাস্টার্সকে নিতে পারে। এখানে সবকিছু আনসার্টেন আসলে কিং ফাহাদে, তারা যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারে। তো এটারও পিছিয়ে কারণ আছে, যে কারণটা একটু বলতেছি একটু পরে। তো তো এখন তাদের আসলে এমএস প্রোগ্রাম নাই। আপনারা যদি এমএস প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, এই এখন যেটা সার্কুলার চলতেছে, তাহলে ওখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিতে পারবেন না, ওটাতে হবে না। তো যারা অ্যাপ্লাই করবেন তারা হয় পিএইচডি অথবা ডাইরেক্ট পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারবেন এখন। আর এমএস এর জন্য আমি খুবই দুঃখিত, আমি চাইতাম যে এমএস এর জন্য স্টুডেন্টরা বেশি বেশি ওখানে আসতে পারলে এটা একটা বেস্ট মোটিভেশন ছিল, যে আমি যদি ওখান থেকে একটা মাস্টার্স করি তাহলে হয়তো আরো ভালো জায়গাতে পিএইচডির জন্য যাইতে পারবো। যারা যারা এমএস এর চিন্তা করছে সবার মাথায় এই প্ল্যানটাই থাকে। এখানে যারা উপস্থিত যারা চিন্তা করছে যে আমি কিভাবে মাস্টার্স করবো, সবার মাথায় এই প্ল্যানটাই যে আমি অন্তত ওখান থেকে মাস্টার্স করলে পিএইচডিটা আমি আরো ভালো জায়গা থেকে করতে পারবো, এবং আমি ওই মোটিভেশনে ওখানে ধরুন যাওয়া, এবং আমার সাথে যারা আছে তারা। বাট এখন তারা এমএস প্রোগ্রাম আপাতত অফ রাখছে। বাট পিএইচডি এবং ডিরেক্ট পিএইচডির জন্য এটা কোনো দিক থেকেই ওয়ার্ল্ডের মধ্যে খারাপ না। রিসার্চের দিক থেকে, র্যাঙ্কিং এর দিক থেকে, রিসার্চ ফ্যাসিলিটিস এর দিক থেকে, বা সব দিক থেকেই টপ নচ এখন ওয়ার্ল্ডের মধ্যে বর্তমানে। প্রচুর তারা খরচ করতেছে শিক্ষার ক্ষেত্রে, এবং অনেকে পিএইচডি করতেছে। আমাদের চুয়েটের অনেক কয়েকজন শিক্ষক আছে, সিএসসি সাবির স্যার আছে, মেকানিক্যালের ইমতিয়াজ স্যার আছে, এবং এমআই একজন টিচার ছিল আব্দুস সুবুর, তিনি হচ্ছে যে ওখানে ছিল 1-1.5 বছরের মধ্যে, পরে ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হয়েছে। তো উনি হচ্ছে এবার পিএইচডি তে আসতেছে কিংস ফাহাদে, এই সামনে আগস্ট থেকে তাদের ক্লাস শুরু হবে। তো পিএইচডির জন্য এটা অনেক ভালো, কেউ যদি পিএইচডি এখানে করতে চাই ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আবারও দুঃখের সাথে জানাইতেছি যে মাস্টার্স প্রোগ্রাম এখন অফ আছে, অ্যাপ্লাই করলেও ওখানে হবে না, সরাসরি ওরা পিএইচডি দিয়ে দিবে। আমাকে অনেকেই জিজ্ঞাসে যে আমি তো মাস্টার্স যাইতে চাই, আমি কি করবো। আমি খুবই দুঃখিত এটার জন্য। আর এখন আমি কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আহ সবাই যে ধন্যবাদ হ্যাঁ, ভাই। হ্যাঁ, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের সেশনের শেষের দিকে। তো হ্যাঁ, কোশ্চেন আনসারিং সেশনে যাওয়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিতে চাই আমাদের গ্র্যাডিফায়ার হুম, যারা আছে তাদের জন্য। সেটা হচ্ছে হুম। গ্র্যাডিফাই খুব শীঘ্রই আমরা হচ্ছে আইএলটিএস এবং জিআরই বিষয়ে বিভিন্ন সেমিনার কোর্স চালু করতে যাচ্ছি, তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কনসিডার করতে পারেন। তো কোশ্চেন অ্যান্সারিং সেশনে আমরা হচ্ছে দুই ভাবে নিতে পারি। কেউ যদি টেক্সটের মাধ্যমে হচ্ছে কোশ্চেন অ্যান্সারিং সেশন দেন, তারা চ্যাটে অবভিয়াসলি কমেন্ট করে হচ্ছে কোশ্চেন গুলো বলতে পারেন, আমি সেগুলো পড়ে শোনাবো। আর যারা হচ্ছে নিজে বলতে চান, তারা দয়া করে হ্যান্ড রেজ করবেন, আমরা হচ্ছে তাকে কথা বলার সুযোগ দিব। তো এখানে হচ্ছে প্রথম প্রশ্ন করেছেন রাশেদ। ভাই, পাবলিকেশন না থাকলে জিআরই এনাফ হবে কিনা? এখন অবশ্যই এনাফ হবে জিআরই। এটা তো একটা মানদণ্ড, একটা স্টুডেন্টকে কোয়ালিফাই করার জন্য পাবলিকেশন না থাকলে জিআরই ইনাফ হবে, সমস্যা নেই, কারণ এটা তো ম্যান্ডেটরি না। বাট ইটস আপ টু দ্য টিচার হু উইল ইভালুয়েট ইউর অ্যাপ্লিকেশন। তার কাছে যদি মনে হয় যে না, তার পাবলিকেশন নাই, তার জিআরই ইনাফ, সো ইনাফ। সে মনে করতে পারে যে পাবলিকেশনের দরকার নেই, জিআরই দরকার নেই, তাও ইনাফ, তাহলে ইনাফ। এটা কোনো বিষয় না। আচ্ছা, আমি পরে পরে বলতেছি, সমস্যা নেই। তারপরে ওকে ওকে, বলছে জি জি। ইন্টার হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ইন্টারভিউতে কি আস করে? আচ্ছা, ইন্টারভিউতে একদম বেসিক কোশ্চেন আস করে, যেমন হচ্ছে যে তুমি কেন কেএসইউএমএ আসতে চাও, আর হচ্ছে যে কেন সৌদিতে হায়ার স্টাডিজ করতে চাও, মেকানিক্যাল হলে মেকানিক্যাল এখানেই কেন, এই জাতীয় কোশ্চেন। এরপরে মোস্টলি করবে হচ্ছে যে আন্ডার গ্রেডের যে থিসিস আছে, ওই থিসিস নিয়ে কিছু কোশ্চেন করবে, যে কেন করছো, কি করছো, কিভাবে করছো, কি কি ইউজ করছো। এই বেসিক কোশ্চেন, নাথিং মোর সিরিয়াস। যে বই থেকে বের করে বলবে যে আইসি ইঞ্জিন কেমনে চলে এটা বলো,
বা থার্মোডাইনামিক সাইনাল কেমনে চলে এটা বলে এইগুলা কোশ্চেন করবে না, একদম বেসিক কোশ্চেন গুলাই করবে, জাস্ট জাস্ট টু ইভালুয়েট যে তুমি একজন তোমার কমিউনিকেশন কেমন, আর তোমাকে দিয়ে আসলে কাজ হবে কিনা। আলটিমেটলি তো একজন মানুষ যে রিসার্চ যেটা করে সেটা তো মাস্টার্স পিএইচডি তে গিয়ে রিসার্চটা করবে। সে তো রিসার্চ বিএসসি থেকে সব রিসার্চ শিখে আসবে না। যে তুমি ওখানে গিয়ে ওটা ক্যাপাবল হবে কিনা, তোমাকে দিয়ে দুটো কাজ দুটো পেপার করা যাবে কিনা, এটাই জাস্ট দেখে একটা স্টুডেন্টের মাঝে, নাথিং এলস। আচ্ছা, কিছু কিছু ডিপার্টমেন্টে তো নিচে আমি যতটুকু, হ্যাঁ কিছু কিছু ডিপার্টমেন্ট বলতে আমাদের আসলে তো আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো নিয়ে কথা বলতেছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এগুলো নিচ্ছে না। কিন্তু ইনভায়রনমেন্টাল সায়েন্স, এরপরে আরো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলাতে মাস্টার্স নিচ্ছে, যেটা আমার মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, এমআই এগুলো না। বাট অন্য যেগুলো আছে, আরো যে প্রোগ্রাম গুলো আছে এগুলাতেও তারা মাস্টার্স নিচ্ছে, ওগুলাতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এমএসসি না করে পিএইচডি করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। এই জন্য তো এরা দুইটা প্রোগ্রাম রাখছে, একটা হচ্ছে রেগুলার পিএইচডি, একটা হচ্ছে ডাইরেক্ট পিএইচডি। যে ডাইরেক্ট পিএইচডি করবে সে সরাসরি বিএসসি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবে। ডিরেক্ট পিএইচডি সরাসরি করা যাবে, কোনো সমস্যা নাই। কিছু কিছু ডিপার্টমেন্ট নিচ্ছে, হ্যাঁ এটা কিছু কিছু নিচ্ছে যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং না। তো যে এটা বলছেন হচ্ছে আহ, তার যে করেসপন্ডিং ডিপার্টমেন্ট, আপনি অ্যাপ্লিকেশনে গিয়ে ওখানে চেক করে আসতে পারেন যে আসলে আপনারটাতে নিচ্ছে কিনা। বাট আমি যতটুকু জানি, এবং আমি তো অলরেডি দেখতেছি অনেকে অ্যাপ্লাই করতে 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 গিয়ে আটকায় যাচ্ছে, তো মোস্টলি বড় বড় যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো আমরা পড়াশোনা করি সেগুলো আসলে নিচ্ছে না। কিন্তু যে ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যে মার্কেটিং বা এমবিএ সাবজেক্ট যেগুলো আছে ওগুলাতে হয়তো নিচ্ছে, আমি যতটুকু শুনছি। অনলি পিএইচডি এবং ডাইরেক্ট ডিফারেন্স কিছু নাই। অনলি পিএইচডি হচ্ছে যে যাদের মাস্টার্স আছে, মাস্টার্স থেকে পিএইচডি করতেছে, আর ডিরেক্ট পিএইচডি বিএসসি থেকে পিএইচডি করতেছে। সেম সবকিছু, সেম ডিগ্রি, সেম স্টাইপেন্ড, সেম সুযোগ সুবিধা সবকিছু। আচ্ছা, ইকামাটা হচ্ছে ওখানকার রেসিডেন্সি পারমিট। ওটা সাধারণত মেয়াদ থাকে 1 বছর। ওখানে যাওয়ার পরে ভার্সিটি থেকে ইকামার ব্যবস্থা করে দেয়, কোনো স্টুডেন্টের কোনো টেনশন করা লাগে না। 1 বছর পরে ওটা রিনিউ করতে হয়। ওটা ভার্সিটি আবার বলে যে যাদের 1 বছর হয়ে গেছে তারা ইকামা নিয়ে আসো, ইকামা জমা দিলে ওরা আবার রিনিউ করে দেয়। তো এই হচ্ছে ইকামা, ওখানকার ন্যাশনাল আইডি কার্ড বলা যেতে পারে। সব জায়গাতে ইকামা থাকলে আর কিছুই লাগে না সৌদিতে, একদম লিগালি সবকিছু করা যায় ইকামা থাকলে। এবং ইকামাতে লেখা থাকে যে আপনার কোনো ওয়ার্ক পারমিট নাই, এজন্য বাইরে কোনো কাজও করা যাবে না এটা দিয়ে। আচ্ছা, অ্যাপ্লাই প্রসেস মোটামুটি অন্যান্য যে ইউনিভার্সিটি গুলোতে এমএস নিচ্ছে ওটাতে অ্যাপ্লাই প্রসেস মোটামুটি সেম, এই জিনিসগুলাই লাগে মূলত। আমি যতটুকু জানি যে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ওটাতে এই যে সকল রিকোয়ারমেন্ট কিং ফাহাদের যেটা, সেই রিকোয়ারমেন্ট গুলো লাগে এবং ওরা সেম সুযোগ সুবিধাগুলোই দেয়। এবং মূলত কিং আবদুল্লাহ কিং ফাহাদের থেকে বেশি দেয় এই স্টাইপেন্ডের দিক থেকে। তারা মূলত মান্থলি মনে হয় মাস্টার্সদের জন্যই 5 to 6 thousand রিয়াল দেয়। কিন্তু ওখানে আসলে পাওয়াটা সো টাফ। আমি যেটা বললাম যে আমি শুনছি শুধু একজন নাকি ওখানে পাইছে এখন পর্যন্ত বাঙালি, এছাড়া আমি আপনার শুনি নাই। বাট আমি কাউরে ডিসকারেজ করব না, হয়তো আপনি বা তুমি হবেন প্রথম ওখানে দ্বিতীয় বাঙালি, হতেই পারে। এটা কোনো বিষয় না যে ওখানে আগে হয় না এখন কেন হবে না। আচ্ছা, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ নিচ্ছে, এমএসসি আসলে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিচ্ছে না। আর পেট্রোলিয়ামে পিএইচডি তেও পাওয়া সো টাফ, কারণ পেট্রোলিয়ামটা আসলে ওখানে একটু ডিফারেন্টলি দেখা হয়। মানে ওটা হচ্ছে ওখানকার রয়্যাল ডিপার্টমেন্ট, কিং ফাহাদের, ওদের সবকিছুই রয়্যাল। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা আছে কিং ফাহাদে, ওখানে সাধারণত যারা ওখানে মোস্টলি আসে ধর ইউরোপের স্টুডেন্টরা পড়ে, বা অনেক যাদের অনেক প্যাটেন্ট আছে, রিসার্চ পেপার আছে, তারা আসলে এখানে অ্যাডমিট হয়। বাংলাদেশে অনেক, আমি শুনছি আমাদের অনেক টিচাররাও ওখানে নাকি রিজেক্ট হয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ। একজন বাঙালি আছে ওখানে, একটা বড় ভাই, ওকে আমি জানি, যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতেছে। উনি বিএসসি করছিল চীন থেকে, এই জন্য উনি ওখানে আর কি সুযোগ পাইছিল। ওখানে সো হার্ড, বা অনেক বেশি, 3.8 সিজিপিএ, 3.9ও এমনকি রিজেক্ট হয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং থেকে। আর ওখানে আপাতত মাস্টার্স এখন নিচ্ছে না আমি যতদূর জানি। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিরকম ইফেক্ট রাখে, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে যে জি ইভ্যালুয়েট করে তার উপর।
বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ভালো। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যদি সার্টিফিকেট ম্যানেজ করতে পারো, যদি পারেন, যদি কোম্পানি সার্টিফিকেট দেয়, তাহলে এটা অবশ্যই আপনার অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ইভ্যালুয়েট করার জন্য হেল্পফুল হবে। আহ, যে কোনো ধরনের এক্সট্রা জিনিস কারো যদি থাকে, আপনারা চেষ্টা করবেন ওটা অ্যাড করে দেওয়ার মধ্যে, যদি কোনো সেটা ভ্যালিড সার্টিফিকেট হয়। যে কোনো কিছু এটা সাথে, এটা মানে আপনার অ্যাপ্লিকেশনকে স্ট্রং বানাবে। আচ্ছা, কোন প্রবলেমটা ফেস করতে পারেন? আচ্ছা, যদি হচ্ছে যে এমএস এর জন্য অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার সময় দেখবেন যে আপনি ওখানে পাসপোর্টের নাম্বার দিতে পারতেছেন না। ওখানে শুধু ইকামা নাম্বার চাবে, সৌদি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাবে, আর একটা কি জানি নাম্বার, কিন্তু পাসপোর্টের কোনো অপশন নাই। আর পাসপোর্টের অপশন না থাকলে তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তখনই বুঝবেন যে না, তাহলে এই পোর্টালে আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে বুঝবেন যে এখানে আহ হবে না অ্যাপ্লাই। বায়োমেডিকেলের কোনো ডিপার্টমেন্ট, বায়োমেডিকেলের কোনো ডিপার্টমেন্ট আছে কিনা আসলে আমার, অনেক কয়টা ডিপার্টমেন্ট, তো আপনি যদি একটু ইয়েতে কেএফইউপিএম এর ওয়েবসাইটে ঢুকে ডিপার্টমেন্ট গুলো দেখেন, ওখানে সুন্দর করে লিস্ট করে দেওয়া আছে কোনটাতে কোনটা কোন ডিপার্টমেন্ট আছে, তাহলে ভালো হবে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটুখানি স্কিলের ভাইয়া। কোনো দরকার নাই। হ্যাঁ। আহ, হ্যাঁ, আমরা আমাদের চ্যাটে যে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিয়েছি। প্লিজ সবাই ওটা যে একটু আচ্ছা টাইম নিয়ে ফিল আউট করবেন। জি ভাই, হিমু ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্কিল শিখতে হবে না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ স্কিল শিখার কোনো দরকার নাই, কিন্তু আপনি চাইলেই শিখতে পারেন এখানে। ওখানে স্টুডেন্টরাই বিভিন্ন ক্লাস নেয়, সেশন হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উইকলি, সপ্তাহে একদিন করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সেশন হয়। অনেকে শিখতে পারে। তো বাট কোনো দরকার হয় না। ব্যাপারটা কি, সৌদিতে মোস্টলি বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, আর বাইরের দেশে যারা আছে তাদের সাথে ইংলিশ। তো ওখানে গিয়ে ইংলিশের চাইতে বাংলা বা হিন্দিতেই বেশি কথা বলা হয়। কারণ হিন্দিতে কথা বললে ইন্ডিয়ানদের সাথে কথা বলা যায়, পাকিস্তানিদের সাথে কথা বলা যায়, আফগানিস্তানের সাথে কথা বলা যায়, আর সবার সাথে ইংলিশেই। তো অ্যারাবিকের কোনো প্রয়োজন হয় না। আপনি যখন শপে যাবেন বাইরের দোকানে কিছু কিনতে, ওখানে গিয়ে দেখবেন হয় বাংলাদেশ, পাকিস্তানি, নাহলে আফগানের কেউ বসে আছে। তো সাধারণত আরবির প্রয়োজন হয় না তেমন। বাট সবাই তো শিখতে চায়, আরবি কি শিখতে চায় না? একটা নোবেল ল্যাঙ্গুয়েজ, এটা তো সবাই শিখতে চায়। বাট আসলে আমিও চিন্তা করে গেছিলাম যে ওখানে গিয়ে শিখবো অনেক, মানে এর পাশাপাশি শিখবো, কিন্তু এখন পর্যন্ত একটা ক্লাসেও জয়েন করতে পারি নাই আসলে। ওখানকার এনভায়রনমেন্টটা কি, ওখানকার পড়াশোনার ব্যাপারটা আপনাকে একটু ছোট্ট করে বলি। বাংলাদেশে যেমন আমরা 30 মার্ক থাকে সিটি এবং অ্যাটেন্ডেন্সে, 70 মার্ক থাকে ফাইনালে, আসলে ব্যাপারটা ওখানে ওরকম না। মানে মিড টার্মে থাকে 25% মার্ক। আপনার টার্ম প্রজেক্টে থাকে 25% মার্ক। টার্ম প্রজেক্ট মানে একটা রিভিউ পেপারের মতো একটা পেপার লিখতে হয়। তারপরে হচ্ছে যে ফাইনালে 25% মার্ক, অ্যাসাইনমেন্টে 10% মার্ক। এই সব ছোট 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 মার্ক যুক্ত হয়ে ফাইনালে রেজাল্ট হয়। তো প্রত্যেক উইকেই আপনি কিছু না কিছু কাজে ব্যস্ত থাকবেন। এই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতেছেন, তো ওই সাবজেক্টের হচ্ছে যে টার্ম পেপার করতেছেন। তো এই জন্য হচ্ছে যে আপনি ওই অন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বলেন বা অন্যান্য করার টাইমটা অত পাওয়া যায় না ঠিক মতো। অথবা আপনার ধরেন কোর্স ওয়ার্ক শেষ, তখন আপনি সারাদিন ল্যাবে থাকবেন। এটা তো মাস্টার্স বা পিএইচডি রিসার্চ, তো আমাদের বিএসসির মতো না 2 দিন ল্যাবে গেলাম কাজ হয়ে গেল। ওখানে আপনাকে এক একটা টেস্ট 10টা 15 20টা 30টা টেস্ট করতে হবে, 100 150 স্যাম্পল বানাইতে হবে। সারাদিন আপনি সকাল থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ল্যাবে থাকবেন। তো এই জন্য আসলে সময় পাওয়া যায় না অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ মানে শেখার জন্য। আচ্ছা, অন ক্যাম্পাস কোনো এক্সট্রা জব করা যায়? এক্সট্রা জব বলতে কিছু নাই। আপনি যদি 500টা জবও করেন, আপনাকে ওই যে মানে 2500, সব মিলাই 2500 দিবে মাস্টার্সে। আর পিএইচডি তে সব মিলাই 5000ই দিবে, 5000 দিয়ে। এবং কেউ যদি জব নাও পায়, তাও টাকা দিবে। এখন পর্যন্ত তাই হয়ে আসছে। আর পিএইচডি তে সবাই জব পায়। মূলত সবাইকে টিচিং অ্যাসিস্ট্যান্ট বানায় দেয়, ওই স্যারদের এইচডব্লিউ বা খাতা দেখে বা গ্রেডিং করে, অথবা ল্যাবে গিয়ে বিভিন্ন হেল্প টেল্প করে, স্টুডেন্টদের ল্যাব ক্লাস নেয়। পিএইচডি তে যারা যায় তারা ল্যাব ক্লাস টাস নেয়, এই ছোট ছোট কাজ। উইকলি 15 ঘন্টা কাজ করা লাগে। তো কেউ 5 ঘন্টা করে, কেউ 10 ঘন্টা করে, ডিপেন্ড করে কার সাথে কার কি ধরনের কাজ করতেছে। আচ্ছা, স্টাডি গ্যাপে কোনো প্রবলেম হয় না। মাস্টার্স এর জন্য 30 বছর, আর পিএইচডির জন্য মনে হয় 35 বছর পর্যন্ত। এর নিচে থাকলে হচ্ছে যে এখানে মাস্টার বা পিএইচডির জন্য এনরোল হওয়া যায়। তো কিছুদিনের এই গ্যাপটা বলতে আসলে আমি বুঝি নাই, বাট 2 3 5 বছর বা 7 বছরের পরেও যদি তার বয়স সীমা থাকে, তাহলে কোনো সমস্যা নাই, সে ওখানে
অ্যাডমিশন নিতে পারবে। জুলাইয়ের পরে আবার নেক্সট ফল, জুলাইয়ের রেজাল্ট আসবে হচ্ছে সেপ্টেম্বরে, তো তাহলে পরবর্তী সেপ্টেম্বর, নেক্সট ডিসেম্বরে আবার অ্যাপ্লিকেশন করবে, পরবর্তী আগস্টে ক্লাস শুরু হবে যেটা তার জন্য। নভেম্বর ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশনের চালু হয়ে যাবে পরবর্তী আগস্টের জন্য। তো যারা নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করতেছেন তারা এখন থেকেই আইএলটিএস এর জন্য বা যেগুলো দরকার এগুলোর জন্য আপনারা ইয়ে করে নিতে পারেন। আন্ডার গ্রাজুয়েটের সময় সিজি কম থাকলে মাস্টার্সে ভালো করলে কি পিএইচডি আবেদনের সুবিধা পাওয়া যাবে, নাকি আন্ডার গ্রাজুয়েট মেন? মাস্টার্স, হ্যাঁ, যদি আপনি পিএইচডি ওখানে আবেদন করেন, আন্ডার গ্রাজুয়েটে একটু সিজি কম, মাস্টার্স একটু ভালো, আপনার একটা দুইটা ভালো পেপার আছে পাবলিশ করা, তাহলে অবশ্যই আপনি ওখানে সুবিধা পাবেন। আন্ডার তাই ভালো হতে হবে এটা কোনো মানে বিষয় না। আপনার মাস্টার্স এর রেজাল্ট মনে করেন খুব ভালো, 3.8 বা 3.9, এবং আপনার Q2 বা Q1 পাবলিকেশন একটা আছে, দুই তিনটা রিভিউ পেপার আছে, তাহলে অবশ্যই আপনি ভালো অ্যাকসেপ্টেন্স পাওয়ার চান্স অনেক বেশি। আর এর মধ্যে যদি আরেকটা ব্যাপার আছে, কোনো সুপারভাইজারকে মেইল করার দরকার নাই অ্যাপ্লিকেশনে, কিন্তু কেউ যদি চাই মেইল করতে, মনে করেন যে আমি আসলে 3D প্রিন্টিং নিয়ে খুবই ইন্টারেস্টেড, অথবা আমি ডাটা সায়েন্স নিয়ে খুবই ইন্টারেস্টেড, তখন আমি কোনো টিচারকে আপনি যদি মেইল করেন, তার কাছ থেকে যদি একটা এলওআর নিতে পারেন, অথবা তিনি যদি রিকমেন্ড করে, তাহলে তো আপনি মোটামুটি একসেপ্টেন্স হওয়ার চান্স বেশি। এটা অনেকে করে, অনেকে হচ্ছে আগে থেকে স্যারদের সাথে কথা বলে রাখে, যদিও সুপারভাইজারকে মেইল করার প্রয়োজন হয় না, কিন্তু একজন ওখানকার টিচার যদি আপনাকে রিকমেন্ড করে তাহলে তো আপনার একসেপ্টেন্স হওয়ার চান্স অন্যদের থেকে অনেক বেশি। এই জন্য কারো যদি ইয়ে থাকে, কোনো একটা ফিল্ডে ইন্টারেস্ট থাকে বা কাজ করা থাকে, ওই রিলেটেড কোনো যদি টিচার কেএফইউপিএম এ থাকে, আপনারা ওখানে মেল করতে পারেন, ওনার সাথে কথা আদান প্রদান করতে পারেন এবং ওনাকে বলতে পারেন যে এই যে ডক্টর, তাহলে আমি পরবর্তীতে অ্যাপ্লাই করতে চাই, আপনি আমাকে রিকমেন্ড করে দিয়ে, তো এটা করতে পারেন। কেমিস্ট্রি সিজিপিএ 3.15, সিজিপিএ অর্গানিক 5, জানতে চাচ্ছি কেমিস্ট্রি পিএইচডি তে অ্যাপ্লাই করলে কি? হ্যাঁ, কেমিস্ট্রিতে কেন, সব ডিপার্টমেন্টেই দিবে। ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অ্যাপ্লিকেশন যখন করবেন সবগুলো স্কলারশিপ হিসেবে কাউন্ট হবে আপনার। যত পিএইচডি তে অ্যাপ্লিকেশন করবেন, এখানে আলাদা কোনো সিস্টেম নাই যে আপনাকে স্কলারশিপ ম্যানেজ করতে হবে। এখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। পাবলিকেশন 9টা আছে, মাশাআল্লাহ। আপনি হচ্ছে যে ওখানে যদি পিএইচডি তে অ্যাপ্লাই করেন, সরাসরি আপনি যেটা অ্যাপ্লাই করলেন স্কলারশিপ হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আলাদাভাবে কারোর সাথে বা কোনো একটাতে কিছুতে অ্যাড করতে হবে না। জাস্ট ওখানে আমার যতটুকু মনে পড়ে একটা অপশন আছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্কলারশিপের, ওটা ক্লিক করবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর কেমিস্ট্রি, ওখানকার কেমিস্ট্রি টপ নচ, কিংস ফাহাদের কেমিস্ট্রি, এবং এখানকার রিসার্চ ফ্যাসিলিটিস গুলো কেমিস্ট্রির খুবই ভালো। এবং আপনি যদি পিএইচডি করতে চান, এটা আপনার জন্য বেস্ট অপশন হবে ওখানে, কেমিস্ট্রি বলেন বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন। পড়াশোনার পাশাপাশি কাজ করে দেশের টাকা পাঠানো, আসলে আপনি বাইরে কাজ করতে পারবেন না। এখন আপনি ক্যালকুলেট করেন যে 2500 রিয়াল, মাস্টার্স তো বাদই দিলাম যেহেতু মাস্টার্স এখন নাই, 5000 রিয়াল, তাহলে 5000 রিয়ালকে আপনি যদি ক্যালকুলেট করেন, 30 টাকা, 32 টাকা সাধারণত হয়। তো 5000 রিয়ালকে ক্যালকুলেট করলে, যদি আপনি একা থাকেন, মনে করেন যে আপনি সৌদিতে একা থাকেন, ফ্যামিলি নিয়ে যান নাই, আপনি ওখানে একাই মাস্ট পিএইচডি করতেছেন, আপনি 5000 রিয়াল মান্থলি পাইতেছেন। আপনার থাকার তো কোনো খরচ নাই, খাবার হচ্ছে যে প্রত্যেক দিনের 12 রিয়াল। আর স্বাভাবিকভাবে আপনি ওইভাবে তো হবে না। মনে করেন 500 1000 রিয়াল আপনার খাবারের পিছে খরচ করলেন, বা 500 700 খাবারের পিছে খরচ করলেন, আর তো আপনার কোনো খরচ নাই। আপনি বাইরে কোনো কাজে যাবেন না, কারণ ওখানে বাইরে কোনো দরকার পড়ে না। বাইরে কোথাও যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই, উবার নেওয়া লাগে। বাইরে স্টুডেন্টদের যে কোনো জিনিসের দরকারের জন্য ভেতরে একটা স্টুডেন্ট মল আছে, ওখানে মোটামুটি সবকিছু পাওয়া যায়। তো আপনি মোটামুটি যদি আপনি সেভিংস করে চলেন, আপনি মান্থলি যদি আপনি একটা পিএইচডি স্টুডেন্ট হয়, 3000 থেকে 3500 রিয়াল তো ইজিলি জমাইতে পারবেন। তো 3000 3500 রিয়াল মানে 1 লাখ টাকা। তো আপনি একা থাকলে আপনি দেশে তো পাঠাতেই পারবেন বা জমাইতেই পারবেন। আপনার ওখানকার মেইন খরচ হচ্ছে খাওয়ার খরচ, আর আপনার নিজে চলার জন্য। এখন অনেকে তো অনেক ধরনের, কেউ ফোন কিনে, কেউ ল্যাপটপ কিনে, কারো এক একজনের পার্সোনাল খরচের ব্যাপার এক এক রকম। বাট আপনি চাইলে আপনি মাসে মোটামুটি 3500 রিয়ালের মতো জমাইতে পারবেন যদি আপনি একা থাকেন। আর ফ্যামিলি থাকলে তো আসলে পরিবারের সাথে মোটামুটি ওই 5000-এর মধ্যে সব মিলাই মনে করেন 3500 4000-এর মতো ফ্যামিলি পিছিয়ে চলে যাবে। সবকিছু মিলাই তো আপনি 500 বা 1000-এর মতো জমাতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে ওখানে থাকেন। জি, ধন্যবাদ।
তো আমরা হচ্ছে আমাদের সেশনের শেষের দিকে। তো আমি আরো কিছু বিষয় জানিয়ে দিতে চাই সবাইকে যে এরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে গ্র্যাডিফাই আরো সেশন ভবিষ্যতে পর্যালোচনা করবে এবং আপনাদের সাথে শেয়ার করবে। দয়া করে হচ্ছে যে গ্র্যাডিফাইড পেজকে ফলো করে রাখবেন। আর হচ্ছে সবাইকে ধন্যবাদ আরেকবার হচ্ছে যে আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।